বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো এবং সুস্থ আছো। আর এই প্রত্যাশা আমি সবসময়ই করি। আমিও তোমাদের দোয়া, আল্লাহর রহমত ও আল্লাহর বিশেষ কৃপায় ভালো এবং সুস্থ আছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে রেকর্ডিং ক্লাসে বসেছি। বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি। তার আগে আমি আমার পরিচয় দিই। আমি আজকের ক্লাস উপস্থাপনায় আছি মোহাম্মদ হাফিজুর রহমান, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, মহিষকুণ্ডী কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে মত বিনিময় করব সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, পরীক্ষায় আসার উপযোগী একটি প্রশ্ন। সেটি হচ্ছে, কাকে তুমি স্পেনের সর্বশ্রেষ্ঠ শাসক মনে করো, তার সম্পর্কে আলোচনা করো বা তার কৃতিত্ব আলোচনা করো। তাহলে কি বিষয় দাঁড়ালো প্রিয় শিক্ষার্থী? আমরা মূলত আজকে জানার চেষ্টা করছি স্পেনের সর্বশ্রেষ্ঠ শাসক হিসেবে তৃতীয় আব্দুর রহমানের কৃতিত্ব। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি স্পেনে উমায়া শাসকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, যুগশ্রেষ্ঠ, সুনামধন্য শ্রেষ্ঠ শাসক ছিলেন তৃতীয় আব্দুর রহমান। এই শ্রেষ্ঠ শাসক অনন্য কৃতিত্বের অধিকারী শাসক হিসাবে তিনি ছিলেন অসীম সাহসিকতা, বীরত্ব, রাজনৈতিক ও কূটনৈতিক প্রজ্ঞাসম্পন্ন একজন মানুষ। তিনি তাঁর এই প্রজ্ঞা কাজে লাগিয়ে সকল প্রকার দুর্যোগ মোকাবেলা করে একটি শক্তিশালী, সুদৃঢ়, সুসংহত আমিরাত প্রতিষ্ঠা করতে সক্ষম হন। প্রিয় শিক্ষার্থী, সংগঠক হিসাবে তৃতীয় আব্দুর রহমান কেমন ছিলেন চলো আমরা জানি। আমরা আলোচনার শুরুতে বলছি তার সম্পর্কে উচ্চ ধারণা ঐতিহাসিকদেরও ছিল। আলোচনার শেষে আমরা জানতে পারবো আসলে তিনি আসলে শ্রেষ্ঠ ছিল কি ছিল না। যাই হোক, প্রায় অর্ধ শতাব্দী কাল ব্যাপী তিনি শাসন কার্য পরিচালনা করেছিলেন স্পেনে। এই মহান শাসক, বুদ্ধিমান শাসক, জনদরদী, প্রজারঞ্জক শাসক তৃতীয় আব্দুর রহমান 912 খ্রিস্টাব্দে স্পেনের শাসন ক্ষমতায় এসেছিলেন এবং 961 খ্রিস্টাব্দে মৃত্যুর মধ্য দিয়ে তার অবসান হয়েছিল। এই দীর্ঘ অর্ধ শতাব্দী কাল ব্যাপী শাসনকালের মধ্যে আমরা জেনেছিলাম প্রথমার্ধ গেছে তার বিদ্রোহ দমনে, দেশে শান্তি শৃঙ্খলা স্থাপনের জন্য। পরে দেশে শান্তি শৃঙ্খলা স্থাপন করার পর মানব কল্যাণে, স্পেনের উন্নয়নে, জনকল্যাণে যে কৃতিত্বপূর্ণ আচরণ বা কাজ করেছিলেন সেই সম্পর্কে আমরা আজকে মূলত আলোচনা করতে চলেছি। চলো প্রিয় শিক্ষার্থী, আমরা এবার আলোচনা করি। স্পেনে উমায়া শাসকদের মধ্যে তিনি নিঃসন্দেহে সর্বাপেক্ষা গুণবান ও সুদক্ষ শাসক ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। এ প্রসঙ্গে বিখ্যাত ঐতিহাসিক সৈয়দ আমির আলী বলেন, স্পেনের উমায়া শাসকদের মধ্যে নিঃসন্দেহে আব্দুর রহমান আল নাসির সর্বশ্রেষ্ঠ ও প্রতিভাবান শাসক ছিলেন। উত্তরাঞ্চলের খ্রিস্টান বিদ্রোহ দমন
ও ফাতেমীয়দের স্পেন জয়ের আশা তিনি ধূলিসাৎ বা বানচাল করতে সক্ষম হয়েছিলেন, এসবই কিন্তু তার কৃতিত্ব। এছাড়া তৃতীয় আব্দুর রহমান তৎকালীন সময়ের বিখ্যাত সন্ত্রাসী, শীর্ষ সন্ত্রাসী হিসাবে খ্যাত, বিশৃঙ্খলা সৃষ্টিকারী হিসাবে খ্যাত উমর বিন হাফসুন। এই উমর বিন হাফসুন দীর্ঘ ৪০ বছর ধরে স্পেনে বিদ্রোহ করে অশান্তি সৃষ্টি করেছিল, জনমনে আতঙ্ক সৃষ্টি করেছিল। এই উপলব্ধি করে তৃতীয় আব্দুর রহমান ক্ষমতায় আসার পরেই এই দুর্ধর্ষ সন্ত্রাসীর সকল কার্যক্রম বন্ধ করতে সক্ষম হয়েছিলেন এবং তার শাসন আমলেই তার সমস্ত সন্ত্রাসী কার্যকলাপ এর পরিসমাপ্তি ঘটেছিল। প্রিয় শিক্ষার্থী, এসব কারণেই ঐতিহাসিকগণ তৃতীয় আব্দুর রহমানকে স্যাভিরিয়র অফ স্পেন বা স্পেনের ত্রাণকর্তা হিসাবে অভিহিত করেছেন। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যদি পরীক্ষায় প্রশ্নে দেখি স্পেনের ত্রাণকর্তা কে, তাহলে নিশ্চিত আমরা উত্তর দিতে পারবো ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা যে বিষয়টি জানবো বা পরিচিত হব সেটি হচ্ছে শাসক হিসাবে তৃতীয় আব্দুর রহমান কেমন ছিল বা তার কৃতিত্ব কি ছিল। শাসক হিসাবে তৃতীয় আব্দুর রহমান সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের প্রথমে বলতে হয় তিনি যখন ক্ষমতায় এসেছিলেন সেই সময়ের অবস্থা সম্পর্কে। সেই সময় ছিল এক অরাজক পরিস্থিতি, ছিল দুর্বিষহ, অর্থনীতি ছিল ভঙ্গুর, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছিল, পাশাপাশি রাজনৈতিক নৈরাজ্য বিরাজ করত দেশের সর্বত্র। এমন একটি পরিস্থিতিতে তৃতীয় আব্দুর রহমান খিলাফতে বসেন। বসেই তিনি রাজ্যের সমস্ত অশান্তি বিশৃঙ্খলা দূর করতে সক্ষম হন এবং দেশে অশান্তি দূর করে সুষ্ঠু ও সুন্দর শাসন ব্যবস্থা কায়েম করতে পেরেছিলেন এই তৃতীয় আব্দুর রহমান। এটিও তার একটি অনন্য কৃতিত্ব। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এই প্রসঙ্গে পিকেটি বলেছেন এর আগে কখনো কর্ডোবা এত সমৃদ্ধি অর্জন করেনি। তিনি আরো বলেছেন আন্দালুসিয়াও এত ধনশালী হয়নি এবং রাজ্য এত বেশি বিজয় অর্জন করেনি। প্রিয় শিক্ষার্থী, এই যে পিকেটির বক্তব্য বা মন্তব্য, এটি তার কৃতিত্বকে প্রমাণ করে যে তিনি কতটা মানব কল্যাণের জন্য কাজ করেছিলেন, স্পেনের উন্নয়নের জন্য কাজ করেছিলেন, এগুলি তো তার কৃতিত্ব। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমরা এবার আসি সাম্রাজ্যের উন্নয়নের জন্য, জনসাধারণের উন্নয়নের জন্য তিনি কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছিলেন। তিনি রাজ্যে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠার জন্য বা বজায় রাখার জন্য সমগ্র প্রশাসনিক ব্যবস্থাকে সুবিন্যস্ত করেছিলেন। তিনি কর্ডোবা ছাড়া স্পেনের সমগ্র অঞ্চলকে 3টি প্রদেশে বিভক্ত করেছিলেন। তিনি স্লাভ ও নবদীক্ষিত মুসলমানগণ যাতে ভবিষ্যতে বিদ্রোহ না করতে পারে সেই লক্ষ্যকে সামনে রেখেই এই স্লাভ ও নবদীক্ষিত মুসলমানদের মধ্য থেকে যারা যোগ্য তাদেরকে রাজকার্য পরিচালনায় নিয়োগ দান করেছিলেন। এটিও তার কৃতিত্বের একটি অংশ, বুদ্ধির একটি অংশ। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এছাড়া বেসামরিক কিছু কর্মকর্তা সেখানে কাজ করত দেশের উন্নয়নের জন্য। সেটি হচ্ছে
ওয়ালি, সাহেবুল সুরতা, কাজী মোহতাসিব এই সমস্ত ব্যক্তিবর্গই সাম্রাজ্যের উন্নয়নের উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল। আর পশ্চাতে কাজ করেছিল তৃতীয় আব্দুর রহমানের বুদ্ধি এবং নির্দেশ। প্রিয় শিক্ষার্থী, অবশ্যই বিষয়টি মনে রাখবা। একটা শর্ট প্রশ্ন তোমাদের পড়তে পারে যে তৃতীয় আব্দুর রহমান সাম্রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কতটি ইউনিটে বিভক্ত করেছিলেন স্পেনকে। তাহলে আমরা যে তিনটি এটা বলতে পারবো। এবং বেসামরিক যে উপাধি বা বেসামরিক কর্মকর্তাদের উপাধি কি ছিল সেটাও আমরা বলতে পারবো। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আসি সামরিক ক্ষেত্রে এই মহান নেতা কি ভূমিকা রেখেছিলেন বা তার কি কৃতিত্ব ছিল। প্রিয় শিক্ষার্থী, মনোযোগ মনোযোগ মনোযোগ। স্পেনে উমাইয়া শাসকদের মধ্যে তৃতীয় আব্দুর রহমান ছিলেন প্রশ্নাতীতভাবে একজন দক্ষ মানুষ ও সুনিপুণ ক্ষমতার অধিকারী একজন মানুষ, এতে কোনো সন্দেহ নেই। তিনি 912 খ্রিস্টাব্দে ক্ষমতায় আসীন হওয়ার পর তিনি স্লাভ, বার্বার, খ্রিস্টান, আরব প্রভৃতি জাতির সমন্বয়ে 1,50,000 সৈন্যের একটি সেনাবাহিনী গড়ে তোলেন। এটিও তার এক অন্যতম কৃতিত্ব। প্রিয় শিক্ষার্থী, আবার আর একটু আমরা দেখি তৃতীয় আব্দুর রহমানের দেহরক্ষী ছিল 12,000, যার মধ্যে 8,000 ছিল অশ্বারোহী। তিনি উপলব্ধি করেছিলেন যে ক্ষমতায় আসার পর তিনি যে সমস্ত বিদ্রোহী সন্ত্রাসী গোষ্ঠীকে দমন করেছেন, দেশি বিদেশি শক্তিকে দমন করেছেন, এরা সবসময় দমিত থাকবে এমনটি নয়। এরা যে কোনো সময় মাথা ছাড়া দিয়ে উঠতে পারে এবং আমার জীবনের জন্য হুমকি হতে পারে। এই চিন্তা থেকেই তিনি এই 12,000 দেহরক্ষী মোতায়েন করেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল 8,000 অশ্বারোহী বাহিনী। তৃতীয় আব্দুর রহমানের সৈন্যবাহিনী সম্পর্কে একজন ঐতিহাসিক উচ্চ ধারণা পোষণ করতেন। তিনি হচ্ছেন ঐতিহাসিক আর ডোজি। তিনি বলেন তার সেনাবাহিনীর তদানীন্তন বিশ্বের শ্রেষ্ঠ বাহিনী ছিল। অর্থাৎ তিনি পরিষ্কারভাবে বলেছেন তার সেনাবাহিনী তদানীন্তন বিশ্বের শ্রেষ্ঠ সেনাবাহিনী ছিল। এবার আসি আমরা প্রিয় শিক্ষার্থী তৃতীয় আব্দুর রহমানের বৈদেশিক নীতি বা পররাষ্ট্রনীতি কেমন ছিল সে সম্পর্কে। এখানে তার কৃতিত্ব কেমন ছিল সে সম্পর্কে জানার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো তৃতীয় আব্দুর রহমানের পররাষ্ট্রনীতি ছিল বলিষ্ঠ ও বন্ধুসুলভ। এই যে পররাষ্ট্রনীতি ও বৈদেশিক নীতি ছিল বলিষ্ঠ ও বন্ধুসুলভ, এর পশ্চাতে ভূমিকা ছিল অনেক বেশি। তার বৈদেশিক নীতির মূল নীতি ছিল যেগুলি তার মধ্যে উল্লেখযোগ্য ছিল, 1 নম্বরে উত্তর স্পেনের খ্রিস্টানদের ক্রমবর্ধমান শক্তিকে ধ্বংস করা বা ধূলিসাৎ করা। দ্বিতীয়ত ভূমধ্যসাগরের ফাতেমি নৌবহরের ক্ষমতা খর্ব করা। অর্থাৎ ভূমধ্যসাগরের অভ্যন্তরে যে নৌবাহিনীর ছিল তাদের ফাতেমীয় নৌবাহিনীর বা নৌবহর ছিল শক্তিশালী। এটা স্পেনের জন্য হুমকি স্বরূপ ছিল। তাই তিনি পররাষ্ট্রনীতিতে এই দুটি শক্তিকে দমন করার প্রত্যয় ব্যক্ত করে পররাষ্ট্রে যোগ করেছিলেন। প্রিয় শিক্ষার্থী, তার দরবারে বিভিন্ন দেশের রাজা, বাদশাহ বা নৃপতি যারা ছিলেন তারা দূত প্রেরণ করেছিলেন। এটা এই জন্য করেছিলেন যে তার পররাষ্ট্রনীতির
বা বৈদেশিক নীতির মূল বিষয়ই ছিল বলিষ্ঠ, আর একটা হলো বন্ধুত্বপূর্ণ। এই বন্ধুত্বের কারণে তার দরবারে বিভিন্ন দেশ থেকে দূত প্রেরণ করা হয়েছিল। সে সমস্ত দেশের দূত স্পেনে আবির্ভূত হয়েছিলেন, আগমন করেছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কনস্টান্টিনোপল, ফ্রান্স, জার্মানি, ইতালি। এই সমস্ত দেশের দূত স্পেনে আগমন করেছিল। তাছাড়া তৃতীয় আব্দুর রহমানের বৈদেশিক নীতি বা পররাষ্ট্রনীতি ছিল খুবই প্রশংসনীয়, যার কারণে বিশ্বের অনেক দেশ তার পররাষ্ট্রনীতি গ্রহণ করেছিল বা বৈদেশিক নীতি অনুসরণ করেছিল। যেমন ফ্রান্সের চতুর্দশ লুই, রাশিয়ার পিটার, জার্মানির ফ্রেডারিক প্রমুখ তার পদাঙ্ক অনুসরণ করেছিলেন। এ থেকে বোঝা যায় তৃতীয় আব্দুর রহমানের বৈদেশিক নীতি ছিল অত্যন্ত সুস্পষ্ট এবং বলিষ্ঠ ও বন্ধুসুলভ। এবার আসি, প্রিয় শিক্ষার্থী, একটি মানুষের চলার জন্য যেমন দরকার মেরুদণ্ড, একটি দেশ চলার জন্য তারও একটি মেরুদণ্ড দরকার, আর সেই মেরুদণ্ড হচ্ছে অর্থনীতি। তৃতীয় আব্দুর রহমান উপলব্ধি করতে পেরেছিলেন দেশের শান্তি শৃঙ্খলা, দেশের উন্নয়ন, যা কিছুই বলি না কেন করার জন্য দরকার অর্থনীতি। এই জন্য তিনি কৃষি, ব্যবসা বাণিজ্য ও শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে রেখেছিলেন বা সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। এই তিনটি সেক্টরে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন, উন্নয়ন করেছিলেন। আর এগুলি করার জন্য তিনি কতকগুলি সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করেছিলেন। যেমন ১ নম্বরে যদি আমরা চিন্তা করি, তাহলে দেখব যে তৃতীয় আব্দুর রহমান প্রথমত সমস্ত রাজ্য জরিপ করে যে সমস্ত জমি অনুর্বর ও পতিত হয়ে পড়ে আছে, সে সমস্ত জমি জরিপ করে তিনি এগুলিতে চাষাবাদের ব্যবস্থা করেছিলেন। এবং চাষাবাদের উন্নয়নের জন্য যে বিষয়টি বেশি প্রয়োজন সেটি হচ্ছে সেচ ব্যবস্থা। এই সেচ ব্যবস্থার উন্নয়ন তিনি করেছিলেন। এটি অর্থনীতির চাকাকে আরো ত্বরান্বিত করেছিল বা গতিশীল করেছিল। ২ নম্বরে ব্যবসা বাণিজ্যের উন্নয়নের জন্য প্রয়োজন যোগাযোগ ব্যবস্থা। সেজন্য তিনি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেছিলেন। তিনি কৃষি ও শিল্পজাত দ্রব্যের আমদানি ও রপ্তানির জন্য বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন। পাশাপাশি তার সময়ে আমরা দেখেছি, ইতিহাসের থেকে জানা যায়, জাহাজ তার ছিল। রাজ্যের বিভিন্ন স্থানে শিল্প কলকারখানা স্থাপন করেছিলেন। শুধু রাজধানীতে ১৩,০০০ তাঁত শিল্প নির্মাণ করেছিলেন। এই শিল্প কারখানা ও তাঁত শিল্প স্থাপনের ফলেই সেখানে অর্থনীতির উন্নয়ন ঘটেছিল। তার প্রমাণ আমরা তার বার্ষিক আয় দেখলে বুঝতে পারবো। প্রিয় শিক্ষার্থী, তার সময়ে রেশম ও পশম জাতীয় দ্রব্য, এই দ্রব্যগুলি স্পেন থেকে এশিয়া, ইউরোপ ও আফ্রিকায় বিভিন্ন দেশে রপ্তানি করা হতো। তিনি এই সেক্টরের উন্নয়নের জন্য রাজস্ব আয়ের ১/৩ কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্যের উন্নয়নের জন্য ব্যয় করতেন। এ সময় স্পেন এতটাই সমৃদ্ধি অর্জন করেছিল যে সমসাময়িক ইউরোপের কোনো দেশের সাথে তুলনা করা চলে না। এখান থেকে আমরা বুঝতে পারছি
যে তিনি কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্যে কি ধরনের উন্নয়ন করেছিলেন, যা তার অর্থনীতির চাকাকে আরো গতিশীল করেছিল। স্পেনকে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করেছিল। প্রিয় শিক্ষার্থী, এবার আসি আমরা স্থাপত্য ও শিল্পকলা সম্পর্কে। প্রিয় শিক্ষার্থী, আর একটু সময় দাও, আমরা ক্লাসের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। একটু মনোযোগী হয়ে ক্লাসটি আমরা দেখি, যাতে করে আমরা পরীক্ষায় ভালো কিছু করতে পারি। যাই হোক প্রিয় শিক্ষার্থী, শিল্পকলা ও সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসাবে তৃতীয় আব্দুর রহমানের যথেষ্ট খ্যাতি, সুনাম, সুখ্যাতি সবই ছিল। তিনি কর্ডোবায় একটি বিশ্ববিদ্যালয় নির্মাণ করেছিলেন, যেটি ছিল জগৎ বিখ্যাত বিশ্ববিদ্যালয়, যা তৎকালীন ইউরোপের একমাত্র নির্ভরযোগ্য শিক্ষা কেন্দ্র হিসাবে পরিচিতি লাভ করেছিল। এই বিশ্ববিদ্যালয়ে পড়ানো হতো সাহিত্য, গণিত, জ্যোতির্বিদ্যা, ইতিহাস, রসায়নশাস্ত্র, চিকিৎসাশাস্ত্র, ফলিত বিদ্যা, উদ্ভিদবিদ্যা, জীববিদ্যা, প্রাণীবিদ্যা, সব বিদ্যাই এখানে পড়ানো হতো। এই যে শিক্ষার প্রতি তার অনুরাগ, এখানে এটিও তার কৃতিত্বের একটি অনন্য দাবিদার। এ সময় এই বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু জ্ঞানীগুণী ব্যক্তির আবির্ভাব ঘটেছিল, যারা গবেষণা কার্যে অংশগ্রহণ করেছিল এবং শিক্ষার সাথে জড়িত ছিল, যাতে করে স্পেনের শিক্ষার উন্নয়ন ঘটে। এই উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে ছিলেন দার্শনিক, ঐতিহাসিক, জ্যোতির্বিদ এবং চিকিৎসক। দার্শনিক হিসাবে ছিলেন ইবনে মাসারা, ঐতিহাসিক ঐতিহাসিক হিসাবে ছিলেন ইবনুল আহমর, জ্যোতির্বিদ আহমদ বিন নসর, মাসলামা ইবনুল করিম, চিকিৎসক আবির বিন সাইদ ও ইয়াহিয়া বিন ইসহাক। তৃতীয় আব্দুর রহমান অন্য কৃতিত্বের মধ্যে আরেকটি বড় কৃতিত্ব হচ্ছে কর্ডোবাতে তিনি একটি লাইব্রেরি বা গ্রন্থাগার স্থাপন করেছিলেন। তিনি উপলব্ধি করতে পেরেছিলেন শিক্ষার উন্নয়নের জন্য মূলত দরকার একটি উৎস। সেই উৎস হতে পারে বই। তাই তিনি গ্রন্থাগারে প্রচুর বই রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরবরাহ করেছিলেন। তৎকালীন কর্ডোবা লাইব্রেরিতে ৬০ লক্ষ বই প্রস্তুত ছিল বা সরবরাহ করেছিলেন, যা শিক্ষার উন্নয়নে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এটিও এই কৃতিত্বটি কিন্তু কম কৃতিত্ব নয় শিক্ষার্থীরা। মনে রাখবা, যদি তোমাকে প্রশ্ন করা হয় বলতো তৃতীয় আব্দুর রহমানের সময় কর্ডোবায় যে গ্রন্থাগার ছিল সেখানে কত বই বা পুস্তক ছিল, আমরা কিন্তু উল্লেখ করে দেবো, তোমাদের লিখতে হবে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এবার আসি স্থাপত্য শিল্পে তার অবদান বা কৃতিত্ব। স্থাপত্য শিল্পে তার কৃতিত্ব ছিল অনন্য, গুরুত্ব ছিল অপরিসীম, যার কারণে রাজধানী কর্ডোবাতে তিনি ৩০০ মসজিদ নির্মাণ করেছিলেন, ১০০ প্রাসাদ নির্মাণ করেছিলেন, ১,১৩,০০০ গৃহ নির্মাণ করেছিলেন এবং ৩৮০টি হাম্মামখানা প্রতিষ্ঠা করেছিলেন। প্রিয় শিক্ষার্থী, কর্ডোবা জামে মসজিদ যখন বিলুপ্তির পথে বা ধ্বংসপ্রাপ্ত জরাজীর্ণ অবস্থা, ঠিক সেই সময় তিনি এর পুনর্নির্মাণ করেছিলেন। তিনি মসজিদের উত্তর দিকে একটি দৃশ্যমান একটি মিনার নির্মাণ করেছিলেন, যা ২৭ ফুট চওড়া এবং ১০৮ ফুট উঁচু ছিল।
এগুলি সবই তার কৃতিত্ব। তৃতীয় আব্দুর রহমান কর্ডোবায় বহু প্রাসাদ ও বাগান নির্মাণ করেন। উল্লেখযোগ্য প্রাসাদের মধ্যে বিখ্যাত ছিল খসরুর রওজা, যা তিনি নির্মাণ করেছিলেন। প্রিয় শিক্ষার্থী, খুব যত্নকারে ছবিটি লক্ষ্য করো। এটি হচ্ছে জোহরা প্রাসাদ বা আজ জোহরা প্রাসাদ। এই আজ জোহরা প্রাসাদ বলি আর আজ জোহরা প্রাসাদ বলি, এই যে প্রাসাদটি নির্মাণ করতে কি পরিমাণ ব্যয় হয়েছিল এবং এই প্রাসাদ নির্মাণের পশ্চাতের কারণগুলো আমরা জানার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো, তৃতীয় আব্দুর রহমানের অনন্য কীর্তি ছিল এই আজ জোহরা প্রাসাদ নির্মাণ। আব্দুর রহমানের হেরেমের শ্রেষ্ঠ সুন্দরী স্ত্রী আজ জোহরার অনুরোধেই তারই নামে এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন। তিনি 936 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে কর্ডোবা 3 মাইল উত্তরে হিল অফ দ্য ব্রাইড বা নববধূ পাহাড় এর পাদদেশে আজ জোহরা প্রাসাদ নির্মাণের কাজ শুরু করেছিলেন। যদিও তার জীবদ্দশায় প্রাসাদের নির্মাণ কাজ শেষ করে যেতে পারেননি, এটি শেষ হয়েছিল 975 খ্রিস্টাব্দে, শেষ করেছিলেন দ্বিতীয় হাকাম। প্রাসাদটি নির্মাণ করতে সময় লেগেছিল 39 বছর। এই প্রাসাদটি নির্মাণ করতে ব্যয় হয়েছিল 50 লক্ষ দিনার এবং 10,000 কারিগর, উস্তাদ ও শ্রমিক 39 বছর পরিশ্রম করে এই প্রাসাদ নির্মাণ করেছিলেন। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এখন লক্ষ্য করি এই প্রাসাদের কারুকার্য ও কি ধরনের ছিল, নকশা কেমন ছিল দেখি। বিভিন্ন ঐতিহাসিক গবেষণা করে দেখেছেন মণিমুক্তা খচিত স্তম্ভরাজি, অপূর্ব নকশা সম্বলিত কাঠের বিম, মার্বেল ও স্ফটিক পাথর নির্মিত স্তম্ভের উপর ও বৃত্তাকার গম্বুজ, চৌবাচ্চা, ঝর্ণা, বজ্রদণ্ড, আবলুস কাঠের গবক্ষ ছিল সকলের দৃষ্টি আকর্ষণ করার মতো। প্রিয় শিক্ষার্থী, প্রাসাদের ফটকে প্রবেশ করলেই আমরা দেখতে পাই, যা আমরা ঐতিহাসিক তথ্য থেকে জেনেছি, প্রধান ফটকের সম্রাজ্ঞী আজ জোহরার একটি ভাস্কর্য নির্মিত ছিল। এই ছিল মোটামুটি তৃতীয় আব্দুর রহমানের কীর্তি, যেটাকে আমরা কৃতিত্ব হিসাবে দেখতে পারি। এছাড়াও তিনি সাম্রাজ্যের উন্নতির জন্য বা সমৃদ্ধির জন্য বিশেষ ভূমিকা পালন করেছিলেন। তিনি যেমন বিশৃঙ্খলার হাত থেকে, শত্রুদের হাত থেকে মুসলিম শাসনকে রক্ষা করেছিলেন, ঠিক তেমনি উমাইয়া খিলাফতের প্রতিষ্ঠা করে এর সমৃদ্ধি সাধনা করেছিলেন। আপনারা দেখেছি, তিনি যখন ক্ষমতায় আসেন তখন রাজকোষ ছিল প্রায় শূন্য। এই শূন্য রাজকোষকে তিনি তার বুদ্ধি, বিবেক এবং উন্নত নীতি কৌশলের দ্বারা পরিপূর্ণ করে তুলতে সক্ষম হয়েছিলেন। তার প্রমাণ মিলে তার সাম্রাজ্যের বা রাজ্যের বার্ষিক আয় ছিল 62,45,000 দিনার। এ অর্থ দিয়ে কর্ডোবাকে বিশ্বের অন্যতম সমৃদ্ধশালী নগরীতে পরিণত করতে সক্ষম হন তিনি। তার কৃতিত্ব সম্পর্কে এক কথায় বলতে গেলে পিকেটির মতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিকেটি বলেছেন, ইতপূর্বে কর্ডোবা কখনো এত সমৃদ্ধশালী রাজ্য এবং আন্দালুসে এত উন্নত হিসাবে সাফল্য অর্জন করতে পারেনি। পরিশেষে আমরা বলতে পারি, তৃতীয় আব্দুর রহমানের কৃতিত্ব ছিল অনন্য। বিশ্ব নন্দিত একজন শাসক হিসাবে আজও তিনি ইতিহাসের পাতায় অক্ষয় হয়ে আছেন, অমর হয়ে আছেন, থাকবেন।